এখন সেট 10-এর 1 এবং 2 দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 1 দাগের প্রথম প্রশ্নটা বলছে সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো ঋণাত্মক যেহেতু বলেছে তাহলে আমরা যদি এখানে সংখ্যাগুলো এইভাবে ধরি -1, -2, -3, -4 এইভাবে যদি যাই তাহলে -1 থেকে -2 ছোট, আবার -2 থেকে -3 ছোট। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা এখানে যদি 3টে সংখ্যা নিই তাহলে এইখান থেকে সব থেকে আমরা দেখতে পাবো যে -1টাই হচ্ছে সব থেকে বড়। আর যখনই সংখ্যার মানগুলো বেড়ে যাচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো সেগুলো হচ্ছে -1 থেকে ছোট, তার মানে সব থেকে বড় আমরা ধরবো -1কে। তাহলে এখানে আমরা অপশন দেবো সি নাম্বার। এবার 5:9 এর ব্যস্ত অনুপাত কত হবে? দেখো ব্যস্ত মানে হচ্ছে তার উল্টোটা, অর্থাৎ 5:9 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 9:5। এবার 3 নম্বর প্রশ্নটিতে বলেছে কোন সংখ্যাটির বর্গমূলের বর্গমূল 4 হবে। তার মানে কি করতে হবে আমাদের? 4-এর বর্গের বর্গ। তাহলে 4-এর বর্গ কি হবে? 4কে 4 দিয়ে গুণ করলে 16 হবে, আর 16কে 16 দিয়ে গুণ করলে 256 হবে। তার মানে এখানে হবে 256। এরপরে বলেছে 1 টাকা 20 পয়সা ও 5 টাকার অনুপাত কত। দেখো 1 টাকা 20 পয়সা আমাদের কি করতে হবে? এখানে আছে 5 টাকা, আমাদের দুটোকেই হয় টাকায় নিয়ে আসতে হবে আর না হলে দুটোকেই পয়সাতে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কি করব? দেখো 1 টাকা 20 পয়সা আর 5 টাকা, 1 টাকায় 100 পয়সা, তাহলে 100 আর 20 তার মানে 120 পয়সা। তাহলে এখানে আমরা লিখব 120 পয়সা। এবার তার সঙ্গে কি করব? 5 টাকা, 5 টাকা মানে কত? 500 পয়সা। তাহলে এখানে আমরা লিখব 500 পয়সা। এবার আমরা এই এককগুলো উঠিয়ে দেব, তাহলে কত হচ্ছে? 120:500। এখান থেকে দেখো একটা শূন্য কেটে গেলে কত থাকবে? 12 আর এখানে 50। তাহলে 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে আমাদের 6 আর এখানে কত হচ্ছে? 25। তার মানে হচ্ছে কত? 6:25। এবার এখানে 5 নম্বরে বলেছে 0.02কে শতকরা প্রকাশ করতে বলেছে। তাহলে দশমিকের জন্য আমরা কি পাবো? একটা 1 পাবো, দশমিকের পরে দুটো ঘর আছে তার মানে দুটো শূন্য পাবো। এবার দশমিকটা উঠে গেল, শুধুমাত্র কি থাকলো? সংখ্যা 2 থাকলো। তাকে যখনই আমরা শতকরা নিয়ে আসবো তাহলে গুণ 100% দিব। এবার কি করব? 100 কেটে যাবে, তার মানে কত হচ্ছে? 2%। 6 নম্বরে বলেছে -24 কিমি পূর্ব দিকে এর বিপরীত রাশি কী হবে। দেখো -24-এর বিপরীত কি? +24। তাহলে এখানে আমরা লিখব +24 কিমি পূর্ব দিকে। হয়ে গেল। এবার 2 দাগের যে প্রথম প্রশ্নটা আছে সেখানে আছে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ারের বর্গমূল। তার মানে আমরা কী করবো? √ওভার দিয়ে ভিতরে লিখবো হচ্ছে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। দেখো 15কে যদি আমরা ভাঙাই তাহলে কত হচ্ছে? এখানে 15কে 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 15 75-এর 5, 15কে 15 আর সাথে হচ্ছে 22 অর্থাৎ 225। আর 20কে 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 400 হবে। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 400 আর 225 মানে হচ্ছে 625। তাহলে এখানে আমরা লিখবো 625। এই 625কে যখনই বর্গমূল করব সেটা দেবে 25কে 25 দিয়ে গুণ করে 625 হবে। তার মানে কত হচ্ছে? এই সংখ্যাটার বর্গমূল কত? 25 হবে। এবার 2 নম্বরে এখানে বলেছে এই লুপ্ত পদটির মান আমাদের বের করতে হবে। এবার লুপ্ত পদটিকে যদি আমরা x ধরে নিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি 12:17 সমান চিহ্ন, এই যে ডবল ইস্টু আছে ডবল ইস্টু মানে হচ্ছে সমান চিহ্ন, তাহলে এখানে আমরা লিখব x:85 বা আমরা এটা কী করবো? 12/17 সমান চিহ্ন x/85 করব। বা এখন কি করব? আমরা কোনাকুনি গুণ করব, তার মানে 17 গুণ x সমান চিহ্ন 12 গুণ 85। এবার আমরা কি করব? শুধুমাত্র এক্সটা কি করব? এক্স রাখবো। তাহলে এখানে কি হবে? 12 গুণ 85, নিচে হবে কত? এখানে হয়ে যাবে 17। এবার 17 দিয়ে যদি 85কে কাটি এখানে কত হবে? 5। তার মানে এক্স কত হলো? 5×12 = 60। তার মানে এখানে আমাদের উত্তরটা কী হবে? লুপ্ত পদটি মান কত হবে? 60। এবার 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলছে 80 জন ছাত্রের মধ্যে 80% পাস করেছে, কতজন ছাত্র ফেল করেছে। তাহলে এখানে আমরা কি করব? এখানে লিখে নিলাম যে মোট ছাত্র 80 জন পাস করেছে 80%।
তাহলে ফেল করেছে কত? যেহেতু 80% পাস করেছে, তার মানে 100 বিয়োগ 80, তার মানে কত হচ্ছে? 20% আমাদের ফেল করেছে। তার মানে আমাদের এখন বের করতে হবে কতজন ফেল করেছে। তাহলে 80 জনের মধ্যে কতজন ফেল করেছে? আমরা লিখব 80 গুণ 20%, তার মানে হচ্ছে 20/100। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তার মানে হচ্ছে 8 দুগুণে 16 জন হচ্ছে আমাদের ফেল করেছে। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলেছে 5 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল x বছর, 5 বছর পরে তার বয়স কত হবে? তার মানে দেখো 5 বছর আগে ব্যক্তির বয়স ছিল x বছর, তাহলে বর্তমান বয়সটা কি হবে? x এর সঙ্গে আমাদের আরও এখানে 5 বছর যোগ করে দিতে হবে, তাহলে এটা হচ্ছে তার বর্তমান বয়স। এবার কি করে বলেছে? এবার বলেছে যে আমাদের 5 বছর পরে কত হবে। তাহলে 5 বছর পরে, তার মানে এখন যে বর্তমান বয়সটা তার সঙ্গে আমাদের আরও 5 বছর যোগ করতে হবে, তার মানে হচ্ছে এক্স প্লাস 5 প্লাস 5, তার মানে কত হচ্ছে? এক্স প্লাস 10 বছর। তাহলে এটা হচ্ছে আমাদের 5 বছর পরে বয়সটা হবে। এবার 5 নম্বরে বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত হবে? দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি বলেছে, তাহলে অপর দুটি কোণ কী হবে? দেখো যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণের একটা কোণ তো আমাদের কী হবে? 90 ডিগ্রি তো হবেই, তাহলে আমরা 90 ডিগ্রি একটা লিখে নিলাম। আর একটা বলেছে 30 ডিগ্রি, তাহলে অপর কোণটার মান কত হবে? ধরি আমি এই কোণটাকে যদি 30 ডিগ্রি ধরি, তাহলে এই কোণটার মান কত হবে? দেখো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাহলে এখানে তো আমরা একটা 90 ডিগ্রি পেয়ে গেলাম, তার মানে বাকি দুটো কোণের মান কত হবে? 90 ডিগ্রি। তো এখানে আমরা কি করব? 90 থেকে এই 30কে বিয়োগ করলে কত হবো? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি। হয়ে গেল দুটো কোণ। এখন 6 নম্বরে বলেছে একটি পিরামিডের ভূমি চতুর্ভুজাকার, তার তল সংখ্যা ও প্রান্তরেখা সংখ্যা কত হবে? তাহলে এখানে যে একটা পিরামিড আমি ছবি এঁকে নিলাম, তার এই ভূমিটাকে আমরা বলছি চতুর্ভুজ। তাহলে এখানে আমাদের বলছে মোট তল সংখ্যা কত হবে এবং প্রান্তরেখা। দেখো তল সংখ্যা নিচে তো হচ্ছে আমাদের একটা, আর পাশের পার্শ্বতল কটা হবে? 4টা, যেহেতু এখানে 4টা বাহু দ্বারা গঠিত চতুর্ভুজ এটা, তাহলে পার্শ্বতল আমাদের 4টা হবে, তার মানে উপরে 4টা এবং নিচে একটা, তল সংখ্যা হলো মোট 5টি। আর এখানে বলছে ধার সংখ্যা অর্থাৎ প্রান্তরেখা সংখ্যা। দেখো উপরে আছে 4টি প্রান্তরেখা, আর নিচে যে চতুর্ভুজের তল আছে সেখানে 4টি, তার মানে 4 আর 4 কটা হলো? 8টি। তাহলে আমাদের এখানে হচ্ছে প্রান্তরেখা 8টি।